এই অ্যাম্ফিথিয়েটারটি শত বছরের পুরনো। একসময় এখানে গোটা শহরের মানুষজন এসে জমায়েত হতো এবং তারা হাসি আনন্দ করে তাদের সময় পার করত। এরপর আমরা জিনো নামের এক ডেলিভারি ম্যানকে দেখতে পাই, যে পিৎজা ডেলিভারি করত এবং পাশাপাশি ট্যুর গাইডের কাজ করত। কিন্তু ইদারিং তার ট্যুর গাইডের কাজটাতে বেশ মন্দা দেখা যাচ্ছে, কারণ কেউ আর ঘুরতে যায় না। সে হঠাৎ একদিন সেই অ্যাম্ফিথিয়েটারের কাছে যায়। সে দূর থেকে দেখে একটা মেয়ে হাত বাড়িয়ে বসে আছে, একটি ফুলের পাপড়ি এসে তার হাত ছুঁয়ে দিচ্ছে। এই দৃশ্যটি জিনোকে স্পর্শ করে। পরদিন জিনো যথারীতি মেমোর সেই বাসায় গিয়ে হাজির হয়। তারা একে অন্যর সঙ্গে পরিচয় হয়। জিনো এবং মেমোর মাঝে ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। জিনো তার অন্যান্য ফ্রেন্ডদের সঙ্গেও মোমোর পরিচয় করিয়ে দেয়। এরপরে জিনো একদিন মোমোকে তার বাসায় নিয়ে যায়, কিন্তু সেখানে ঘটে এক অদ্ভুত ঘটনা। জিনোর যে পাখিটি ছিল, যেটা অনেক দিন গান গায় না, সে পাখিটি হঠাৎ আজ গান গাচ্ছে এবং সেটা মূলত মেমোর উপস্থিতির কারণেই হয়েছে। এই ব্যাপারটি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং চারিদিক থেকে মানুষ ছুটে আসে মেমোর কাছে তার সাথে গল্প করার জন্য। এভাবে রাতারাতি সে অ্যাম্ফিথিয়েটারটা মানুষে ভরে ওঠে। এই মেয়েটির একটা আশ্চর্য ক্ষমতা আছে, তার সামনে এসে কেউই মিথ্যা বলতে পারে না। এর পরের সিনেই আমরা জিনোর মাকে দেখতে পাই। সে কিছু ব্যাংকের কাগজপত্র ঘাটাঘাটি করছে। সেখানে বোঝা যায় যে অনেকগুলো ইনস্টলমেন্ট ডিউ হওয়ার কারণে ব্যাংক থেকে ফাইনালি একটা নোটিশ পাঠানো হয়েছে। এটা দেখে জিনোর মা চিন্তায় পড়ে যায়। জিনো তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই সুযোগটাই কাজে লাগায় জ্যাকি। জ্যাকি ছিল একজন মার্কেটিং অফিসার। গ্রে নামে তাদের একটি কোম্পানি আছে। সে কোম্পানিতে জব করে জ্যাকি। সে জিনোর মাকে কনভিন্স করে ফেলে এবং তাকে নিয়ে একটি কফি শপে যায়। অঙ্ক কষে বের করে এই 42 বছর বয়সে কত সেকেন্ড বেঁচে আছে। বেঁচে থাকা জীবনে সে কত ঘন্টা ঘুমে কাটিয়েছে, কত ঘন্টা আড্ডায় এবং কত ঘন্টা সে বসে বসে নষ্ট করেছে। সে তাকে আরও বোঝাতে সক্ষম হয় যে তারা তাকে একটি ব্যাচেলেট অফার করবে। এর ভেতরেও একটি চিপ আছে। এই চিপ তোমাকে সময় সেভ করতে সাহায্য করবে, মানুষকে আরও প্রোডাক্টিভ বানাবে। যখন কেউ সময় সেভ করবে তখন এই ব্রেসলেটটি সাদা হয়ে জ্বলে উঠবে, কিন্তু যদি কেউ টাইম ওয়েস্ট করে তখন এটি লাল হয়ে জ্বলে উঠবে। জ্যাকি তাকে আরও বলে যে সে যদি প্রপারলি টাইম সেভ করতে পারে তাহলে তার ফিনান্সিয়াল ক্রাইসিসটা দ্রুতই মিটে যাবে। এইভাবে তাকে ভুলিয়ে ভালিয়ে জ্যাকি তার হাতে রিংটি পরিয়ে দিতে সক্ষম হয়। আসলে জিনোর মা একটি ট্র্যাপে পড়ে গিয়েছে। এরপর জিনোর মাকে দেখা যায় তার বাচ্চাদের সঙ্গে খেলাধুলা আগের মতো আর করে না। সে সর্বদা টাইম কিভাবে সেভ করা যায় সে চিন্তা নিয়ে ব্যস্ত। এদিকে সেই গ্রে কোম্পানির অ্যাড চলছে চারিদিকে। প্রচুর মানুষ তাদের ব্রেসলেটটি পরছে। ঠিক সে সময় মোমো বুঝতে পারে এটি আসলে এক ভয়াবহ বিপদ তৈরি আসছে তাদের দিকে। সব মানুষকে তারা যন্ত্র বানিয়ে ফেলেছে। কেউ আর আগের মতো হাসে না, গায় না, নাচে না। সে একটা অ্যাসেম্বলি ডাক দেয়, যেখানে শহরের সব লেভেলের মানুষ এখানে জমায়েত হয়। সবাই নেচে গেয়ে তাদের সময়টাকে উপভোগ করে। কিন্তু দূর থেকে জ্যাকি দেখে যে গোটা শহরের মানুষ কিভাবে আনন্দে মেতে উঠেছে। সে পরের দিনে মেমোর বাসায় যায়। মেমোর বাসা মিন্স সে ভাঙাচোরা বিল্ডিং। সে বিবি বট নামে এক আধুনিক রোবট নিয়ে আসে মোমোর কাছে। সে তাকে অফার করে যে এটি 24 আওয়ার তোমাকে সাপোর্ট দেবে। কিন্তু জ্যাকি এখানে উল্টো মোমোর ফাঁদে পড়ে যায়। আসলে মোমোর একটা পাওয়ার ছিল, তার সামনে এসে কেউ মিথ্যা কথা বলতে পারে না। মোমো যখন তার সঙ্গে ডিসকাস করতে যায় তখন জ্যাকি না বুঝে সব সত্য কথা বলে দেয়। তারা মানুষের সময় চুরি করে এবং তারা এই সময় নিয়ে বেঁচে থাকে। এইটা শুনে মোমো বুঝতে পারে তাদের আসল উদ্দেশ্য। কিন্তু এটা বলার পরপরই জ্যাকি বুঝতে পারে যে আমি আসলে একটা বড় ভুল করে ফেলেছি। কিন্তু কেন যে সে এটা তাকে বলেছে সেটা সে বুঝতে পারে না। জ্যাকি তাকে হুমকি দেয় কোনোভাবেই যেন এই কথা কারো কাছে না প্রকাশ পায়। সে আরেকটি কৌশল খাটায়। সে তাকে বলে যে যদি এই কথাগুলো তুমি মানুষের কাছে বলো, মানুষ তোমাকে পাগল বলবে। এবং জ্যাকির কথাই সত্য হয়। মোমো বাইরে এসে পরের দিন সবাইকে বলে দেয় যে তাদের সময় যে চুরি হয়ে যাচ্ছে সেই ব্যাপারটা। কিন্তু সব মানুষ উল্টো তাকে ট্রল করে। আবার তারা মোমোর কথা একদম ফেলেও দেয় না, কারণ মোমো তাদের কাছে খুবই নির্ভরযোগ্য একজন মানুষ।
তারা সবাই প্লেকার্ড নিয়ে প্রতিবাদ সভায় নেমে যায়। তারা স্লোগান দিতে থাকে এই সময় চোরদের বিরুদ্ধে, যদিও কেউই জানে না আসলে সময় চোর কারা। এই সময় জ্যাক আবারও হাজির হয়। জ্যাক সবাইকে বলে যে আজ সবাইকে একটি করে রোবট গিফট করা হবে এবং এই রোবটটি নিতে হলে তাদের অফিসে গিয়ে নিয়ে আসতে হবে। এই কথা শুনে সবাই হুমড়ি খেয়ে পড়ে। প্ল্যাকার্ড রাস্তায় ফেলে দেয় সবাই এবং একে একে গিয়ে সবাই তাদের রোবট সংগ্রহ করে। মোমো ঠায় দাঁড়িয়ে থাকে, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। মোমো কাউকে সাথে পায় না, শুধু একজন তার পাশে দাঁড়িয়েছিল, সে হচ্ছে বেবো। তাকে সাহস দেয়, আরও শক্তভাবে তাকে প্রচারণা চালিয়ে যেতে বলে। বেবো একটা ইন্ডাস্ট্রিতে জব করে। সে যখন ক্লান্ত হয়ে যায় তখন একটি জায়গায় সে ঘুমিয়ে পড়ে, কিন্তু তাকে খেয়াল না করে ফ্যাক্টরির সবাই তাকে রেখে চলে যায়। কিন্তু রাতের বেলা ঘুম ভাঙে একটি আওয়াজ এবং কিছু লাইটের ঝলকানিতে। সে গ্রিলের ফাঁক দিয়ে তাকিয়ে দেখে সেখানে একটি কনফারেন্স বসেছে এবং টিমের প্রধান রিক্টার সেখানে আছে এবং তার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে জ্যাক। প্রথমে জ্যাকের খুব প্রশংসা করলেও রিক্টার পরবর্তীতে জ্যাকরে অপরাধী হিসেবে গণ্য করে। তার অপরাধ একটাই, সে মেমোকে গোপন কথা বলে দিয়েছে। এর শাস্তি হচ্ছে ডেথ পেনাল্টি। তার সিগারটি তার মুখ থেকে কেড়ে নেওয়া হয় এবং ভেঙে ফেলা হয়। এর ফলে জ্যাক মারা যায় বলতে সে বাতাসে মিলিয়ে যায়। এই সিগারের মধ্যে এমন কিছু আছে যেটা তাদেরকে সার্ভাইভ করতে সহায়তা করে। প্রশ্ন জাগতে পারে, সিগারটা কি? এই সিগারের সঙ্গে তাদের সম্পর্কটাই বাকি। সব ক্লিয়ার করে বলছি, একটু অপেক্ষা করতে হবে। এদিকে আমরা জিনোকে দেখতে পাই, সেই রিক্টারের অফিসে গিয়েছে, কারণ সে বাইরে অনেকগুলো অ্যাড দেখেছে যেখানে বলা হয়েছে কিভাবে সহজে প্রেজেন্টেশন দাঁড় করানো যায়। তার প্রেজেন্টেশন দেওয়া দরকার ছিল, তার দরকার ছিল একটা স্ট্রং অ্যাডভার্টাইজমেন্ট, যেটা সেই এই রোবটের মাধ্যমে দিতে চায়। কারণ তাকে বলা হয়েছে এই ইনফরমেশনগুলো মানুষের চশমার লেন্সে পৌঁছিয়ে দেবে। জিনো এই লোভটা আর সামলাতে পারে নাই। সে তাকে ছোট্ট একটি লেন্স দেয় যেটা তাকে ট্যুর গাইডের জন্য সহজে কাজ করতে সহায়তা করবে। রিক্টার আজ রাত থেকে তাকে কাজ শুরু করতে বলে, কিন্তু জিনো তাকে বলে যে আজ রাতে মেমোর সঙ্গে তার ডেট আছে, সো সে আজকে এটা করতে পারবে না। বাট রিক্টার তাকে বলে যে তোমাকে আজ থেকে শুরু করতে হবে, কারণ সময় অপচয় কোনোভাবেই করা যাবে না। এদিকে মেমো বসে আছে জিনোর অপেক্ষায়, কিন্তু জিনো এখানে আসে না। আসে এক কচ্ছপ যার নাম হচ্ছে ক্যাসিওপিয়া। এটা ছিল অদ্ভুত এক কচ্ছপ। সে কথা বলতে পারতো না, সে মুখ দিয়ে কথা বলতো না, যেটা বলতে চাইতো সেটা তার গায়ে ভেসে উঠত। ক্যাসিওপিয়া তাকে অনুসরণ করে তার সাথে সাথে একটি প্রাসাদে যেতে বলে, কিন্তু মোমো বলে যে না, আমি জিনোর অপেক্ষায় বসে আছি। ক্যাসিওপিয়া তাকে বলে যে জিনো এখানে আসবে না। ক্যাসিওপিয়া তাকে একটি প্রাসাদে নিয়ে আসে, যে প্রাসাদের মালিক ছিল মাস্টার হেরা। মাস্টার হেরা আসলে ছিল সময়ের রক্ষক। এদিকে রিক্টারের লোকজন যায় মোমোকে তুলে নিয়ে আসার জন্য। তারা হন্য হয়ে খুঁজে মোমোকে কোনোভাবে ধরতে পারে না। তারা সামনে সিল করা দরজা দেখতে পায়। তারা ধরার আগেই মোমো এই প্রাসাদে পৌঁছে গিয়েছে, কিন্তু প্রাসাদে ঢুকেই মোমো এক বিপত্তির মধ্যে পড়ে যায়। ঝর্ণা এখানে উল্টো দিকে প্রবাহিত হচ্ছে এবং সে যখন ক্যাসিওপিয়াকে অনুসরণ করে সামনের দিকে এগুতে যায় তখন সে প্রচণ্ড বাধার মুখে পড়ে যায়। কিন্তু একটা সময় মোমো বুঝতে পারে এখানে সামনের দিক দিয়ে যাওয়া যতটা কঠিন, পেছন দিক দিয়ে যাওয়া ঠিক ততটাই সহজ। পেছন দিকে যাওয়া যায় কারণ এখানে সময় উল্টা দিকে প্রবাহিত হচ্ছে, তাই সব কিছুই উল্টো দিকে চলে। মিস্টার হেরা মেমোকে স্বাগত জানায়। সে তাকে বলে যে কেন সে এখানে তাকে নিয়ে এসেছে। রিক্টার যে তাকে ধরার জন্য লোক পাঠিয়েছে এই ব্যাপারটিও মোমোর কাছে সে ক্লিয়ার করে বলে দেয় এবং সে তাকে আরও বলে যে কেন তার বেঁচে থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। মোমো মিস্টার হেরাকে জিজ্ঞাসা করে যে সে কে এবং সে কোথা থেকে এসেছে। মিস্টার হেরা নিজেকে পরিচয় দেয় যে সে সময়ের একজন রক্ষক। মাস্টার হেরা একটি ঘড়ি উপহার দেয়। এই ঘড়িটি বিশেষ মুহূর্ত চিহ্নিত করতে পারত। হেরা মিমিকে জানায় যে আসলে আমাদের সময় আসে নেভার স্ট্রিটের নোহোয়ার হাউস থেকে,
এবং প্রতিটি মানুষের জন্য আলাদা আলাদা করে সময় বরাদ্দ করা আছে। কিন্তু প্রবলেম হচ্ছে এই ধূসর প্রাণীরা সেই সময় চুরি করে নিচ্ছে। এদিকে বেপো গিয়েছে জিনার কাছে মেমো যে নিখোঁজ এই ব্যাপারটা তাকে বলার জন্য, কিন্তু আজ জিনো এতটাই ব্যস্ত যে বেপোর কথা শোনার মতো তার সময় নেই। সে আজকে বিবিবট রোবট পেয়েছে যেটা তাকে সহজে একটা প্রেজেন্টেশন রেডি করে দেবে। এরপর বেপো যায় পুলিশ স্টেশনে। সেখানে পুলিশকে ব্যাপারটা বুঝিয়ে বলে। সে পুলিশকে বলে যে মোমো নিখোঁজ এবং তাকে চুরি করে নিয়ে গেছে সময় খেকো লোকজনরা। কিন্তু সে যখন একজন পুলিশকে এটা বলতে থাকে, পাশে থেকে আরেকজন পুলিশ তার কাছে এসে তার চশমাটা খুলে দেখায় যে তার চোখও সে ধূসর, সেও সেই ধূসর রঙের প্রাণীদের মতোই। সে বেপোকে একটি রিং পরিয়ে তার কন্ট্রোলে নিয়ে নেয়। এদিকে মাস্টার হেরা একটা চশমা দেয় মেমোকে, যেটা পরে মেমো দেখতে পায় রিক্টার সহ তার গোটা টিম তাকে খুঁজে বেড়াচ্ছে। তাদের গোপন সে ফ্যাক্টটা মেমো জেনে গিয়েছে, সো তারা মেমোকে আর বাঁচিয়ে রাখতে চায় না। মোমো মিস্টার হেরাকে প্রশ্ন করে তারা কিভাবে বাঁচে এবং তারা কোথা থেকে এসেছে। মিস্টার হেরা তাকে বলে যে ওরা বাতাস থেকে এসেছে এবং মানুষই তাদেরকে বেঁচে থাকার জন্য সময় বরাদ্দ করে দিয়েছে। এরপর মেমোকে নিয়ে যাওয়া হয় নেভার স্ট্রিটের নোহোয়ার সেই হাউজে, যেখান থেকে আসলে সময়ের উৎপত্তি। মিস্টার হেরা বলে যে এই সময় সকল মানুষের মাঝে সমানভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে, মানুষ ইচ্ছা মতো সেটাকে ব্যবহার করতে পারে। সেখানে যে সময়ের পেন্ডুলাম ঘুরতেছে, কিছুক্ষণ পরপর সেখান থেকে একটি ফুলের উদ্ভব হয়, যে ফুলের পাপড়ি ছড়িয়ে পড়ছে সময়ের মতো হয়ে। সে পুরনো বিল্ডিংয়ে মোমোর কাছে যেই ফুলের পাপড়িটা এসেছিল, এটা ছিল আসলে নেভার স্ট্রিটের নোভার হাউজের সেই ফুল। সেই পেন্ডুলাম থেকে মোমো হঠাৎ সেই এমফোরিয়ামের মাঠের মধ্যে নিজেকে আবিষ্কার করে, কিন্তু জিনোর মার কাছে গিয়ে সে জানতে পারে সে ভালো নেই। সেখানে সবাই অনেক ব্যস্ত, সবাই যেন যন্ত্র হয়ে গেছে। সে জিনোকে খুঁজতে থাকে। জিনো যে ছোট্ট ফ্রেন্ডের সঙ্গে তার পরিচয় করে দিয়েছিল তাদের কাছে যাই, তারা যেই স্কুলে পড়ে সেখানে। তাদেরকে জিনো সম্পর্কে জিজ্ঞেস করা হয়। সো বাচ্চারা এসে তাকে বলে যে আমাদের একটি ইভেন্ট আছে, দ্রুত সেখানে যেতে হবে। এটা হচ্ছে অ্যালগোরিদম এবং লগারিদমের ইভেন্ট। কিন্তু মোমো আসলে এগুলোর কিছুই বুঝতে পারে না, কিন্তু এটা বুঝতে পারে সকল মানুষজন মনে হয় একটা ফাঁদে আটকে গেছে। এই বাচ্চা দুটো মোমোকে বলে যে জিনো এখন ওশিয়ান ফ্রন্ট ক্লাবের মালিক, যার 15 কোটি ফলোয়ার। তারা বলে যে এই ক্লাবে গেলে তাকে পাওয়া যাবে। মোমো এই ক্লাবের সামনে যায় এবং জিনোকে দেখতে পায়। জিনো মোমোকে জড়িয়ে ধরে এবং সে লক্ষ্য করে যে জিনোর চোখ ধূসর সাদা। মোমো তাকে প্রশ্ন করলে সে উত্তর দেয় তাকে এই লেন্সটি পরে থাকতে হয়, এতে তার কার্যক্ষমতা বাড়ে। জিনো তার সাকসেস নিয়ে অনেক গল্প শোনায় মোমোকে, কিন্তু মোমোর সামনে বসে কেউই তার ভেতরের কথা হাইড করে রাখতে পারে না। জিনো তাকে বলে দেয় যে সে অনেক কিছু মিস করে, এই লাইফটি তার আর ভালো লাগে না। সো মোমো তাকে বলে যে তোমার এই 15 কোটি মেম্বারদের সবাইকে জানিয়ে দিতে পারো তোমরা এই সময়ের ট্র্যাপে পড়ে গেছো। এটা করতে পারলেই গোটা পৃথিবীতে একটা সচেতনতা তৈরি হবে। জিনো স্টেজে যায় এবং একটা লাইভ প্রোগ্রামে জয়েন হয়। তাকে একটা এক্সট্রা ইয়ারফোন দেয়। তাকে বলা হয় যে তার পজিশন আপগ্রেডের জন্য এটা তাকে দেওয়া হয়েছে। সেখানে সে স্টার্ট করে যে তার পুরাতন একটা ফ্রেন্ড, তার সাথে তার দেখা হয়েছে এবং কিছু কথা সে বলতে চায়। মোমো একটা মনিটরের সামনে যায় লাইভ প্রোগ্রাম দেখার জন্য, কারণ আজ জিনো সব ফ্ল্যাশ করে দেবে, মানুষকে বাঁচাবে। কিন্তু ঠিক এই মুহূর্তেই রিক্টার তার সঙ্গে কানেক্ট হয়। সে আসল ঘটনাটা সবাইকে বলে দিতে চেয়েছিল, কিন্তু রিক্টার ব্যাপারটা আগেই বুঝে ফেলে। সে তাকে ইয়ারফোনে সতর্ক করে দেয় যে যদি সে এটা বলে তাহলে তাকে সহ তার ফ্যামিলিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এরপর জিনো আর কিছুই বলে না, সে তার স্ক্রিপ্ট অনুযায়ী তার কথাগুলো বলে সেখান থেকে চলে আসে। এরপর রিক্টার অ্যাম্পোথিয়েটারে আসে এবং মোমোকে তুলে নিয়ে যায়। মোমো তাকে প্রশ্ন করে
তুমি কেন মানুষের সময় চুরি করছো? রিক্টার তাকে বলে যে আমরা আসলে কিছুই করি নাই, মানুষই সিদ্ধান্ত নেয় সে কি করবে। সে আসলে বোঝাতে চায় সে মানুষকে কখনো প্রেশারাইজ করে না, মানুষই তার সময় সেভ করতে গিয়ে তার জীবন হারায়। রিক্টার মোমোকে প্রপোজ করে মাস্টার হেরার কাছে নিয়ে যাওয়ার জন্য, মানে সময়ের সোর্সকে তারা দখল করতে চায়। মোমো কিছুতে রাজি হয় না। রিক্টার মেমোকে হুমকি দেয় যে তার বন্ধুদেরকে সে কখনোই আর দেখতে পাবে না। এরপর মোমো ফিরে আসে হেরার কাছে, কিন্তু এবার মোমোর সঙ্গে তারা মিস্টার হেরার প্রাসাদে ঢুকতে সক্ষম হয়। তারা মোমোর পেছনে তাকে ফলো করে। সে যে দরজা দিয়ে প্রবেশ করে তারাও সে দরজা দিয়ে প্রবেশ করে, কিন্তু তারা সেই অদ্ভুত করিডোরটা পার হতে সক্ষম হয় না। সেখানে নামলেই তারা ভ্যানিশ হয়ে যায়। মোমো মিস্টার হেরার কাছে চলে আসে। ওদিকে সময় খেকো দানবরা দাঁড়িয়ে থাকে। সেই করিডোর পার হওয়ার মতো শক্তি তাদের নেই। মোমো মিস্টার হেরাকে একটি অদ্ভুত প্রশ্ন করে বসে, সময় কি থামানো যায়? মোমোর এই টাইপ কথা শুনে ক্যাসিওপিয়া তাকে ক্রেজি বলে উপহাস করে। মিস্টার হেরা বলে, তাত্ত্বিকভাবে এটি থামানো গেলেও আমি কখনো ট্রাই করিনি। বাট মোমো তাকে বলে সময় থামানোর কথা। সে বলে আমি ঘুমিয়ে গেলে সময় থেমে যাবে, কিন্তু ঘুম থেকে উঠলে আবার সেই সময় চলতে শুরু করবে। বিপত্তি হচ্ছে যদি মিস্টার হেরা ঘুমিয়ে পড়ে তার সাথে সাথে তার ঘড়িগুলো ঘুমিয়ে পড়বে, এবং সে যদি না জাগে তাহলে গোটা পৃথিবী ঘুমিয়ে পড়বে। এই পৃথিবী আর কখনোই জাগবে না। কিন্তু মিস্টার হেরা বলে ঘুমিয়ে গেলে এই 1 ঘন্টার মধ্যেই এই ফুলটি যদি তোমার হাতে থাকে তাহলে তুমি জীবিত থাকবা। এই 1 ঘন্টার মধ্যেই তোমাকে তোমার কাজ করে ফেলতে হবে। যে এই 1 ঘন্টা সময়ের মধ্যে যখন গোটা পৃথিবীটা স্থবির থাকবে, এই সময়টি যখন গ্রেরা কোনো সময় চুরি করতে পারবে না, তখন তুমি গ্রেদের সময় ভাণ্ডারে প্রবেশ করো এবং তাদের মেন যে স্টোরেজ সেটা ধ্বংস করে দাও। মোমো অনেক বড় একটা দায়িত্ব নিয়ে এই কাজের উদ্দেশ্যে বের হয়। স্টোরেজ খুঁজে পাওয়ার পরে টাচ করলেই এটি সময়কে ট্রিগার করবে এবং মিস্টার হেরা আবার জেগে উঠবে। মিস্টার হেরা মোমোকে বলে যে এটি তোমাকে অনেক বড় বিপদে ফেলে দিতে পারে, কিন্তু মোমো সাহস করে বলে যে এটি আমাদের বেঁচে থাকার জন্য একমাত্র উপায়, মানব জাতিকে রক্ষার জন্য এটি একমাত্র উপায়। এই 1 ঘন্টার মধ্যে মোমোকে সবকিছু খুঁজে বের করে সময় চোরদের আস্তানা ভেঙে দিতে হবে। আর যদি তা না হয় তাহলে মোমো নিজেও স্থবির হয়ে যাবে। এদিকে মিস্টার হেরা ঘুমিয়ে পড়ে। পৃথিবী স্থবির হতে থাকে, কারণ সে ঘুমালে সময় স্থির হয়ে যাবে। আর সে সময়ের ক্রিয়েটর না, সে সময়ের কেয়ারটেকার। এদিকে গোটা পৃথিবী আস্তে আস্তে স্থবির হয়ে যাচ্ছে। যে যেখানে যেভাবে যে অবস্থায় ছিল ঠিক সে সেখানে সে অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে। এবং যখন সময় থেমে যায় তখন এই ঝর্ণাটিও থেমে যায়। এই সুযোগে টাইম খেকো ধূসর প্রজাতির মানুষগুলো করিডোরে নেমে পড়তে সক্ষম হয়। তারা ভিতরে ঢোকে এবং মোমোকে খুঁজতে থাকে। এদিকে মিস্টার রিক্টার খেয়াল করে তাদের সময়ের স্টোরেজ আর খুব বেশি নেই। রিক্টার দেখে তার হাতে মাত্র 7 মিনিট বাকি এবং মোমো তাকে সময় ভুলিয়ে দিয়েছিল। রিক্টার তার দল বল নিয়ে দ্রুত তার আস্তানার দিকে ছুটতে থাকে, না হলে সবাই মারা পড়বে। কারণ মানুষের কাছ থেকে চুরি করার সময় যেভাবে তারা খেত সে খাওয়াটা তাদের বন্ধ হয়ে গেছে। তাদেরকে এখন যেতে হবে তাদের স্টোরেজ থেকে এনার্জি নেওয়ার জন্য। তারা দ্রুত বেগে ছুটতে থাকে তাদের এনার্জি ব্যাংকের ওখানে। মোমো তার কচ্ছপটা নিয়ে সে ফুল হাতে বের হয়ে পড়ে। ও রাস্তায় বের হয়ে দেখতে পায় সবাই স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। গোটা পৃথিবী আজকে স্থবির। একে একে সময় খেকোরা মারা যাচ্ছে, কারণ তাদের হাতের যে স্টোরেজ সেটা শেষ হয়ে গেছে। মোমো প্রবেশ করে রিক্টারের মূল আস্তানায়। সে তার টিম মেম্বারদের কাছ থেকে এনার্জি শুষে নেয় এবং এক একজনকে মেরে ফেলে। মিস্টার রিক্টার এখানে বলে যে আমাদের মানুষের থেকে চুরি করার সময়ের স্টোরেজ শেষ হয়ে গেলেও আমাদের কাছে সে ফুলের পাপড়ি আছে, যে ফুলের পাপড়ি দিয়ে আমরা স্থায়ীভাবে বেঁচে থাকতে পারবো। কিন্তু এগুলো যেহেতু লিমিটেড, সো সবাইকে এটা দেওয়া যাবে না। সে একটি লটারির মাধ্যমে তার ক্যান্ডিডেট সিলেক্ট করে কাদেরকে কাদেরকে এই ফুলের পাপড়ি দেওয়া যাবে। রিক্টারের কথাগুলো শুনে
মোমো বুঝতে পারে রুমে প্রবেশ করতে হবে, যে রুমে এই ফুলগুলো সংরক্ষিত আছে, কিন্তু দরজাটি বন্ধ করা। ক্যাসিওপিয়া তাকে বলে যে এটি একটি ফুলের পাপড়ি দিয়ে খোলা সম্ভব। মোমো ওইদিকে আগায়, কিন্তু মোমো যখন দরজার কাছাকাছি যায় তখনই রিক্টার এবং তার দল টের পেয়ে যায়, যার ফলে তারা মোমোর পিছু নেয়। মোমো কৌশলে উপরে উঠে যায় এবং তার মুখের মধ্যে একটি পাপড়ি লুকিয়ে ফেলে। এদিকে একে একে রিক্টারের সব লোক মারা যাচ্ছে, কারণ তাদের কাছে আর পর্যাপ্ত এনার্জি নেই। রিক্টার মোমোর কাছে এসে তার কাছ থেকে শেষ পাপড়িটি চায়, কারণ মোমো তাকে বলে যে আমার হাতে থাকা পাপড়িটি এই পৃথিবীর শেষ ক্ষণ। রিক্টার এই পাপড়িটি তার কাছ থেকে নিয়ে নেয়, কিন্তু যে পাপড়িটি তার কাছ থেকে নিয়েছে রিক্টার বাতাসে মিলিয়ে যায়, কারণ এটি একটি নির্দিষ্ট সীমার মধ্যে ব্যবহার করতে হয়। রিক্টার তাকে বলে যে তুমি আমাকে সময়ের কথা ভুলিয়ে দিয়েছ, আমি আমার শেষ পাপড়িটাও হারিয়ে ফেলেছি, তুমি আমাকে বাঁচাও। মোমো তাকে বলে যে তুমি বাঁচার যোগ্য না। মোমোর মুখের ভিতর থাকা শেষ পাপড়িটা সে ব্যবহার করে দরজাটা ওপেন করে এবং সেই স্টোরেজের ভিতরে যেয়ে দেখে কোটি কোটি পাপড়ি সেখানে আছে। সে এই পাপড়িতে যখন হাত দেয় তখন পাপড়িগুলো সব উঠতে থাকে। যে পৃথিবীটা থমকে গিয়েছিল সে পৃথিবীটা আবারও চলতে শুরু করে। পাপড়িগুলো উড়ে উড়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং পৃথিবীটি আবারও সচল হয়ে ওঠে। সকল মানুষ এখানে মুক্ত, যার যার সময় সবাই ইচ্ছে মতো ব্যবহার করছে। আজকে তাদের সময় কেউ চুরি করছে না। মোমো ক্যাসিওপিয়াকে ধন্যবাদ জানায়, হয়তোবা ক্যাসিওপিয়ার জন্য আজকে পৃথিবীটা আবারও জেগে উঠেছে। হেরা জেগে ওঠে, সময় আবার চলতে শুরু করে, শহর বদলে গেছে, মানুষ আবার কথা বলছে আগের মতো, শিশুরা খেলছে, জুনো তার চোখের লেন্স খুলে ফেলেছে, আবারও সে গল্প বানাবে। এটি আমাদের বাস্তব জীবনকে উপলব্ধি করতে শেখায়। আমরা ভাবি আমরা হয়তোবা সময় বাঁচাচ্ছি, অথবা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা এন্টারটেনমেন্ট নিচ্ছি। আমরা আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে ভুলে গেছি। আমরা হয়তোবা মনে করছি সোশ্যাল মিডিয়াই আমাদের জীবনকে শর্ট করে দিয়েছে। আসলে আমরা আমাদের জীবন হারাচ্ছি। এটাই এই মুভিটির চূড়ান্ত মেসেজ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এরকম আরও গল্প পেতে তুমি তোমার মুভি রিকমেন্ড করতে পারো। মুভিটি লাইক এবং শেয়ার করে দিতে একদম ভুলো না।